জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন বিরোধে জড়ালো ভারত। পরেই জানাবো, মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে, ইমরান খানের হুঁশিয়ারি বার্তা। এদিকে আঘাত যত শক্ত হবে, প্রতি আঘাত তত কঠিন হবে, ভারতকে করা হুঁশিয়ারি। জানাবো, ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সিরিয়াকে আহ্বান ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন বিরোধে জড়ালো ভারত। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনও বিদ্যমান। এর মধ্যে ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি জায়গায় নতুন নামকরণ করেছে চীন। এ বিষয়ে ভারত তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ভারত দাবি করেছে অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সব সময়ই থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় গত ১১ মে অরুণাচলের ২৭টি জায়গার নতুন নামকরণ করেছে। এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি রাস্তা, ২টি নদী, ১টি লেক এবং ৫টি বসতি এলাকা। চীন এই নামকরণটি করেছে তার পঞ্চম দফায়, যা ১৭ সাল থেকে শুরু। এ সময়ের মধ্যে চীন একাধিকবার অরুণাচলের জায়গাগুলোর নাম পরিবর্তন করেছে। ২০১৭ সালে ৬টি, ২০২১ সালে এবং ২০২৩ সালে ১৫টি এবং ২০২৪ সালের মার্চে আরও ৩০টি জায়গার নাম পাল্টানো হয়েছে। ভারত এই নামকরণকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীনের এই প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করতে পারে না। ভারত বরাবরই অরুণাচল প্রদেশকে তার অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করে আসছে এবং চীনের এই ধরনের পদক্ষেপকে তারা বেআইনি এবং অযৌক্তিক হিসাবে বিবেচনা করছে। এদিকে পাকিস্তান ও ভারত সংঘাত পরিস্থিতিতে প্রকাশ্যে চীন পাকিস্তানকে সহায়তা করেছে, যা ভারতের জন্য আরও এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে চীনের এই সহযোগিতার ফলে দক্ষিণ এশিয়া নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই উত্তেজনা ভারতকে একাধিক সামরিক ও কূটনৈতিক প্রতিকূলতার মধ্যে ফেলে দিচ্ছে। এই ঘটনাগুলোর মাধ্যমে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত এবং উত্তপ্ত করে তুলেছে। বিশেষ করে চীনের অরুণাচল নিয়ে সৃষ্ট বিরোধ এবং পাকিস্তানকে সহযোগিতা করার পরিস্থিতি ভারতকে নতুন কূটনৈতিক কৌশল অবলম্বন করতে বাধ্য করবে। মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে, ইমরান খানের হুঁশিয়ারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে মোদি পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন বলেও উল্লেখ করেন তিনি। নয়াদিল্লি, ইসলামাবাদ সাম্প্রতিক সামরিক সংঘাতের পর গতকাল ও আজ এই সংশ্লিষ্ট ধারাবাহিক দুটি বিবৃতি দিয়েছে ইমরান খান। এতে উল্লেখ করা হয়, অবৈধভাবে বন্দী ইমরান খান আদিয়ালা কারাগারে তার পরিবারের সাথে কথোপকথন, ভারত পাকিস্তানের হামলা এবং পাকিস্তানি জাতির স্থাপক প্রতিক্রিয়ার প্রসঙ্গে এই বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ইমরান খান বলেন, নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন। এই সংঘাতের সময় পাকিস্তানের নির্ভীক মনোভাব তার ক্রোধকে আরও উস্কে দিয়েছে। তিনি সম্ভবত ক্ষুব্ধ এবং ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে যেমনটি তিনি সাজিয়েছিলেন তেমনি আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারে। আমাদের সতর্ক এবং পূর্ণ প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমি 2019 সালেও এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলাম। মোদি পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টাও করবেন। যে কোনো নতুন হামলার ক্ষেত্রে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। ইমরান খান বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরেকবার প্রমাণ করেছে যে পাকিস্তানিরা একটি সাহসী, গর্বিত এবং সম্মানিত জাতি। আমি সব সময় বলে আসছি, মুল্ক ভি মেরা, ফৌজ ভি মেরা। এই দেশ আমার আর সেনাবাহিনীও আমার। যেমনটি আমাদের সৈন্যরা আকাশ ও স্থল উভয় ফ্রন্টে মোদিকে পরাজিত করেছে,
করেছে, তেমনি পাকিস্তানের মানুষ বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়ায় মোদি এবং আরএসএস এর বর্ণনাকে বিশ্বব্যাপী প্রকাশ করে ভেঙে দিয়েছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের শিশু, নারী, বৃদ্ধ এবং বেসামরিক অবকাঠামোর মতো নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মোদি কাপুরুষতা প্রদর্শন করেছে। আমাদের বাহিনী শক্তি এবং নির্ভুলভাবে জবাব দিয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলার শহীদ হওয়া বেসামরিক এবং সামরিক কর্মীদের পরিবারের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমি পাকিস্তান বিমান বাহিনী এবং আমাদের সকল সামরিক কর্মীদের তাদের পেশাদারিত্ব এবং অসাধারণ কর্মক্ষমতার জন্য শ্রদ্ধা জানাই। মোদির মতো যিনি বেসামরিক নাগরিক এবং জনসাধারণের অবকাঠামোকে লক্ষ্য করেন, আমাদের বাহিনী কেবলমাত্র হামলায় সরাসরি জড়িত বিমান এবং স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত করেছে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। ভারতকে হুঁশিয়ারি। কাশ্মীর ইস্যুতে ভয়াবহ সংঘাতের পর যুদ্ধ বিরতিতে রাজি দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত। মোদীর এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের উপর ভবিষ্যতের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। মোদী তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের উপর আবার কোনো হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদীর ওই মন্তব্যের পর এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণের সমালোচনা করে বলেছেন, মোদীর বক্তব্য উস্কানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করেন। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেয়া হবে। আঘাত যত কঠিন হবে, প্রতি আঘাত ততই কঠিন হবে। ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। ইয়েমেনের হুতি আন্দোলন একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছে। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হুতিদের বিবৃতি অনুসারে গত 24 ঘন্টার মধ্যে বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের একটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। মুখপাত্র ইয়াহিয়া বলেন, ক্ষেপণাস্ত্রটি নিজ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ক্ষেপণাস্ত্রের কার্যক্রম প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয়। হুতিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে। গাজা উপত্যকায় সংঘাতে তীব্রতর হওয়ার সাথে সাথে হুতিরা ঘোষণা করে তারা ইসরায়েলি ভূখণ্ডে আবারও হামলা চালাবে এবং লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সিরিয়াকে আহ্বান ট্রাম্পের। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সদর দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প, যেটির মাধ্যমে 2020 সালে 4টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প এবং শারার মধ্যে বৈঠক হয়, যা দীর্ঘ 33 মিনিট স্থায়ী ছিল। এর আগে সবাইকে চমকে দিয়ে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প ও শারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ 25 বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হলো, যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্কো থেকে জানিয়েছে, ট্রাম্প শারাকে বলেছে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ISIL যেন ফিরে আসতে না পারে, সেজন্য তাদের যেন সহায়তা করা হয়। জবাবে শারা বলেছেন, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া। এই সময় ট্রাম্প শারাকে আহ্বান জানান সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের তিনি বের করে দেন। এছাড়া সব বিদেশি সন্ত্রাসীকেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। এদিকে সৌদি আরবে দুদিনের সফর শেষে দেশটি ছেড়েছে ডোনাল্ড ট্রাম্প। এ সফরে সৌদির সঙ্গে $600 বিলিয়ন চুক্তি, আরব নেতাদের সঙ্গে আলোচনা ও বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ সহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। তার পরবর্তী গন্তব্য কাতার।